হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলের চাপ এই চ্যাপ্টারের 11 নম্বর পার্টেতে আমি প্রবলেম সেট 1-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রবলেম সেট 1-এর আমি সমস্ত অঙ্ক তোমাদের করে দেওয়ার চেষ্টা করব, সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এবং খুব কনসেপচুয়াল আছে। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টটাকে দেখতে পারো। ওকে, তাহলে আমার প্রথম অঙ্কটা আলোচনা করব। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে সিজিএস পদ্ধতিতে এবং এসআইতে রূপোর ঘনত্ব কত হবে? খুবই সহজ আছে, দেখে নাও। তার রূপোর আপেক্ষিক ঘনত্ব, তাই না? 1 নম্বর আমি প্রদত্ত লিখে ফেলি, কী কী দিয়ে আছে। প্রদত্ত রূপোর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক হিট S ইকুয়াল টু কত আছে? 10.5 বলে দিয়েছে। ওকে, পদ্ধতিতে। ওকে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে। আর একটা এখানে আমার জানতে হবে যে জলের ঘনত্ব, কারণ আপেক্ষিক গুরুত্ব এখানে কার ঘনত্ব বের করতে বলেছে। আমরা জানি কি যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, কোনো বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাই না? এটা হচ্ছে ফর্মুলা। কোনো বস্তুর ঘনত্ব ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এখানে দেখে নাও, আমার জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কত হবে? 4 ডিগ্রি সিজিএস, প্রথমে সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব আমি এটাকে রো বলছি। রো ইকুয়াল টু 1 গ্রাম পার সেমি কিউব। আর এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত হবে? রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এইটা হচ্ছে সিজিএস আর এসআইতে। তাহলে সিজিএস পদ্ধতিতে রূপোর ঘনত্ব, এখানে কী বের করতে বলছে? রূপোর ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি কি, অতএব সিজিএস পদ্ধতিতে রূপোর ঘনত্ব রো ড্যাশ বলছি ইকুয়াল টু স্পেসিফিক হিট এস ইন্টু রো সিজিএস। এই রোটা আমি সিজিএসে বসাবো। তাহলে এস এর মান কত আছে? 10.5 ইন্টু 1। তাহলে রো ড্যাশ ইকুয়াল টু 10.5 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে রূপোর ঘনত্ব পেয়ে গেলাম 10.5 গ্রাম পার সেমি কিউব। ম্যাক্সিমাম যে কোনো পদার্থের সিজিএস পদ্ধতিতে ঘনত্ব হবে তার স্পেসিফিক হিট বা আপেক্ষিক গুরুত্ব যাবে সেটাই, কারণ আমার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বদা 1 হয়। ওকে, 1 গ্রাম পার সেমি কিউব। এসআই হলে চেঞ্জ হবে, বা চেঞ্জ বলতে 3টে শূন্য শুধু বেড়ে যাবে। তাহলে এসআইতে কীভাবে করবো দেখে নাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি। এসআই পদ্ধতিতে রূপোর ঘনত্ব রো ড্যাশ ইকুয়াল টু এস ইন্টু রো। তাহলে এটা হচ্ছে এসআই হবে। তাহলে এস এর মান কত আছে? 10.5 ইন্টু এটা হচ্ছে রো হচ্ছে 1000, তাহলে বা রো ড্যাশ ইকুয়াল টু, তাহলে 1000 গেলে কত হবে? 10500 কেজি পার মিটার। তাহলে এটা হচ্ছে আমার কি এসআই পদ্ধতির উপর ঘনত্ব, আর এটা হচ্ছে কি আমার সিজিএস পদ্ধতির রোয়ের
বা রূপোর ঘনত্ব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। তামা ও সীসার একটি সংকর ধাতুর ভর 320 গ্রাম এবং আয়তন 30 সেমি কিউ। তামা ও সীসার আয়তন নির্ণয় করো। তামার আপেক্ষিক গুরুত্ব 8.89 এবং সীসার আপেক্ষিক গুরুত্ব 11.37। অঙ্কটা খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো। তো তামা সীসা মিলে একটা সংকর ধাতু আছে। ওকে, সংকর ধাতু আছে ধরলাম, এটা হচ্ছে তামা, তাহলে S1 আর S2 আপেক্ষিক গুরুত্ব। তার 2 নম্বর অঙ্ক প্রদত্ত লিখলাম তামার আপেক্ষিক গুরুত্ব S1 ইকুয়াল টু কত বলে দেখানো। তামার আপেক্ষিক গুরুত্ব বলেছে এখানে 8.89। তারপরে কার দেখানো, সীসার আপেক্ষিক গুরুত্ব S2 ইকুয়াল টু কত বলে দেখানো। S2 ইকুয়াল টু 11.37। ওকে, এই দুটো। তাহলে আমরা তামা আর সীসার আপেক্ষিক গুরুত্ব লিখে ফেলেছি। তাহলে তার ঘনত্ব কী হবে, তাহলে বলতে পারি অতএব তামার ঘনত্ব তাহলে কী হবে, যেহেতু আমরা এটা এখানে কী করছি দেখে নাও, সিজিএস পদ্ধতি বের করবো। ওকে, তাহলে সিজিএসে বলেও দিয়েছে, তাহলে সিজিএস পদ্ধতি যদি নির্ণয় করি তাহলে আমরা বলতে পারি কি রো ইকুয়াল টু তামার, যেহেতু তামার ঘনত্ব রো, আমি ρ1 ধরলাম, এটা ρ1 ইকুয়াল টু S1 ইন্টু 1। ওকে, 1 হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব, তাহলে ইকুয়াল টু আমি বলতে S1টা 8.89, তাহলে বা এত গ্রাম পার সেমি কিউব। তাহলে ρ1 ইকুয়াল টু 8.89 গ্রাম পার সেমি কিউব। ঠিক একইভাবে সীসার ঘনত্ব ρ2 ইকুয়াল টু কত হবে 11.37 গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে আমরা রূপো এবং সীসার আমরা কি পেলাম, ঘনত্ব পেয়ে গেলাম। এবার এই দুটো আয়তন বলে দিচ্ছে, তাই না, বলেছে কত আয়তনটা, দুটোর মোট আয়তন বলেছে আর মোট ভর বলে দিচ্ছে। তাহলে এখানে লিখি, ধরি তামা এবং সীসার ভর M1, M2 এবং তামা ও সীসার আয়তন V1 ও V2। এখানে আমার কি বের করতে হচ্ছে দেখানো, এখানে বলেছে কি তাদের আয়তন করতে বলেছে, তামা ও সীসার আয়তন নির্ণয় করো। তাহলে আমার ভর লিখে দরকার নেই, ভর বের করা দরকার নেই। ওকে, শুধু আমরা এটা লিখব যে ধরি তামা ও সীসার। ওকে, ধরি তামা ও সীসার, তার মানে এখানটা শুধু আমরা লিখে দেবো। আমি এটা মুছে দিচ্ছি, এখানে শুধু লিখে ধরি, যেহেতু আমাকে ভর বের করতে বলেনি তো ভর বের করার দরকার নেই আমার। ধরি তামা ও সীসার আয়তন হচ্ছে কত V1 ও V2। ওকে, আমরা এটা হচ্ছে V1 V2 এটা পেয়ে গেছি। তাহলে V1 ও V2, তাহলে আমরা ভর দুটো পেয়ে গেছি। তাহলে এখান থেকে দেখে নাও, আমরা জানি কি দেখুন ঘনত্ব, আমরা জানি কি রো ইকুয়াল টু M/V। তাহলে M ইকুয়াল টু রো ভি, দেখে নাও, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম। রো ইকুয়াল টু M/V, তাহলে M ইকুয়াল টু রো ভি। তাহলে এখানে যদি আমরা করি যে তামার ভর ইকুয়াল টু হচ্ছে কি ρ1 V1 এবং সীসার ভর ইকুয়াল টু ρ2 V2। এর তামা এবং সীসার মোট ভর কত বলেছে দেখো, তামা ও সীসার মোট ভর হচ্ছে কি বা শঙ্কু ধাতুর মোট ভর 320 গ্রাম। তাহলে বলতে পারি অতএব তামা ও সীসার মোট ভর, তাহলে দেখে নাও, তাহলে তামার ভর হচ্ছে ρ1 V1 প্লাস ρ2 V2 ইকুয়াল টু 320।
এখানে বলেছে এখানে 320 গ্রাম। এখানে আমি V1 V2 বের করতে চাইছি, আমার এম হচ্ছে কি আয়তন দুটো আলাদা সেপারেট করে বের করা, সেই জন্য আমি V1 V2 দুটো আয়তন ধরে নিচ্ছি। V1 V2 বের করলে আমার বেরিয়ে যাবে। তাহলে তার আগে আমি কি স্পেসিফিক হিট বা আপেক্ষিক গুরুত্ব দিয়েছিল, সেখান থেকে আমি কি করলাম ρ1 ρ2 বের করলাম। সেখানে যেহেতু আমার আয়তন V1 V2, এবার এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা জানি কি এম ইকুয়াল ρv, তা আমার ভর হচ্ছে ρ1 V1, সিসার ভর হচ্ছে ρ2 V2, তাহলে মোট ভর দুটো যোগফল করলে 320 বলে দিয়েছে। এবার ρ1 V1 এর তো ρ1 আর ρ2 মান তো জানি, তাহলে 8.89 V1 প্লাস 11.37 V2 ইকুয়াল টু 320। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। নেক্সট বলেছে দেখে নাও, এবং আয়তন 30 সেমি কিউব, তাহলে দুটোর আয়তন 30 সেমি কিউব। তাহলে এখানে লিখতে পারি আবার তামা ও সিসার মোট আয়তন তা তামা ও সিসার মোট আয়তন কত হবে দেখে নাও। তাহলে মোট আয়তন আমরা বলতে পারবো V1 প্লাস V2 ইকুয়াল টু 30। তাহলে এটা 2 নম্বর। তা দেখে নাও এই দুটো সমীকরণকে আমরা খুবই সহজে সমাধান করতে পারবো। তাহলে একটা কাজ করে আমরা প্রথমে V1টাকে কেটে দিই, তারপর V2 বের করবো। V1টাকে কাটার জন্য কী করবো, আমরা যের সঙ্গে 8.89 গুণ করে দেবো। 8.89 যদি এর সঙ্গে গুণ করে দিই কী হবে দেখে নাও, তাহলে বা 8.89 V1 প্লাস 8.89 V2 ইকুয়াল টু 30 ইন্টু 8.89। ওকে, এটা তাহলে এটাকে গুণ করলে কত হবে দেখে নাও। যদি আমরা এটা গুণ করলে আমরা কত পাবো দেখে নাও। তাহলে 8.89 তার সঙ্গে 3 গুণ। ওকে, আমরা 3 গুণ করবো এর সঙ্গে। 3 যদি গুণ করি কত, 3 9 7 আসে 7, হাত থেকে 2। ওকে, 3 8 24, 24 25 26, 26 6, হাত থেকে 2। ওকে, 3 8 24, 24 25 26। ওকে, 26। এখান থেকে নাও কটা পদ দশমিক, দুটো পদ দশমিক ছিল, 26.67, কিন্তু 30 আছে সেই জন্য আরেকটা দশমিক সরবে, এখানটাই হবে। তার মানে এখান থেকে আমরা পাবো কত দেখে নাও, যে বা 8.89 V1 প্লাস 8.89 V2 ইকুয়াল টু 266.7। ওকে, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবারে কী করবো দেখো না, এবারে খুব সহজ ব্যাপার হয়ে গেল দেখো। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি, এইটাই দরকার ছিল। ব্যাস, এটাকে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। 1 থেকে 2 বিয়োগ করতাম, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করতাম। তাহলে বিয়োগ করে দেখুন এই পার্টটা কেটে যাবে। তাহলে আমরা বলতে পারি 8.89 V1 প্লাস 11.37 V2 মাইনাস 8.89 V1 মাইনাস 8.89 V2 ইকুয়াল টু 320 মাইনাস 266.7। ওকে, এটা পাচ্ছি আমরা। তাহলে দেখেন এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে বা এটার সঙ্গে এটা যদি বিয়োগ করি কত পাবো দেখে নাও। তাহলে আমি পাশে বিয়োগটা করে দিচ্ছি, 11.37, তার সঙ্গে কত বিয়োগ হবে 8.89। ওকে, 8.89। তাহলে 8.89 যদি বিয়োগ করে কত হচ্ছে দেখে, 9 হাতে কয় দাও 17, তাহলে 9 হাতে কত 17 8 হবে এখানে। তাহলে 8 একে 9, 9 হাতে কয় দাও 13, 4 হবে। ওকে, 4 হবে এটা। তাহলে এখানে দেখো নাও, তাহলে 8 9, 9 হাতে কয় দাও 11, বা এখানে যদি চলে যায় 10, 8 হাতে কয় 10 2, তা 2.48। তাহলে এখানে পাচ্ছি কত দেখো নাও 2.48। তাহলে এখানে বলতে পারি 2.48 V2 ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে কত পাবো দেখে নাও 320, তাহলে 320.0, এখানে হচ্ছে কত দেখে নাও 266 কত হচ্ছে 7। তাহলে মাইনাস করে এখানে কত হচ্ছে 7 থেকে কয় দাও 10, সেটা হচ্ছে কি 3 হবে। 6 একে 7, 7 থেকে কয় দাও 10, সেটা হচ্ছে কি 3ই হবে। 6 একে 7, 7 থেকে কয় দাও 12, বা 6 থেকে কয় দাও 11, কারণ এখান 2 থেকে 1 চলে গেছে। তাহলে 11, 6 থেকে কয় দাও 11, 5 হবে। ওকে, তাহলে 5, তাহলে 53.3। তাহলে এখানে আমরা করবো কত 53.3 এটা। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত হবে দেখে নাও। তাহলে বা V2 ইকুয়াল টু 53.3 ডিভাইড বাই নিচে কত হচ্ছে কেন 2.48।
তাহলে এখানে দশমিক তুলে দিলে এখানে 100 হয়ে যাবে, এখানে দশমিক তুলে দিলে এখানে 10 হয়ে যাবে, 0 0 কাটবে, তাহলে পাচ্ছি উপরে কত দেখানো 5330/248। ওকে, তাহলে বা V2 ইকুয়াল টু, এটা যদি তোমরা ক্যালকুলেট করো এখানে আসবে কি V2 ইকুয়াল টু 21.48। ওকে, 21.49 সেমি কিউব। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা দেখে নাও। মেন হচ্ছে কি এই দুটো সমীকরণকে সমাধান করা, যেই সমীকরণ বেরিয়েছে এই সমীকরণ আর এই সমীকরণটা, এই দুটো সমীকরণকে সমাধান করলেই তোমার অ্যান্সার মিলে যাবে। বা বলা যেতে পারে এই সমীকরণটা এই সমীকরণটা খুব সহজে সমাধান করতে পারবো এগুলো। তাহলে এবার V2 বেরিয়ে যাবে এটা। এবারে এই সমীকরণে যদি এখানে যদি আমি এটাকে 2 নম্বর সমীকরণ বললাম, পরবর্তীকালে এটাকে আমরা 3 নম্বর যদি বলি, তাহলে 1 থেকে 3। ওকে, তাহলে 2 নম্বর সমীকরণ যদি V2 মান বসিয়ে দিই তাহলে V1টা পেয়ে যাবো। V1টা কত পাবো আমরা? V1টা আমরা পেয়ে যাবো, দেখে নাও। V1টা যদি এইখানে মান বসিয়ে দিই, ওকে, এইখানটা যদি মান বসিয়ে দিই তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, দেখে নাও খুবই সহজে V1টা বেরিয়ে যাবে। সেটা কি V1 ইকুয়াল টু হচ্ছে কত 30 মাইনাস V2, তারপরে 30 মাইনাস 21.49, তাহলে মাইনাস কত 30.00, 21.49, তাহলে 9-তে কয় দাও 10, 1 4 একে 5, 5-তে কয় দাও 10, 5। ওকে, পয়েন্ট, তাহলে এখানে 1-তে 1, এখানে 2 বেড়ে যাবে, এখানে 2-তে কয় দাও 10, 8। ওকে, তাহলে ব্যাস 8.51, তাহলে V1 ইকুয়াল টু 8.51 সেমি কিউব। তাহলে এখানে V1টা কত আছে 8.51 সেমি কিউব বা 50 বলা যেতে পারে, একই জিনিস। তাহলে আমার অ্যান্সার আসলে 8.5 বা 51 সেমি কিউব। তাহলে এইটা হবে উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে কত আয়তন সংকোচন হবে? খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 1.5। কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, তারপর আমরা অঙ্কটা সমাধান করে দেবো। তাহলে 3 নম্বর প্রবলেম, দেখুন একটি পাত্রে বলছে কি সালফিউরিক অ্যাসিড আছে। ওকে, সালফিউরিক অ্যাসিড আছে, বলছে কি তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত 1.8 আর ভর হচ্ছে কত 90 গ্রাম। এর ভর হচ্ছে 90 গ্রাম। 90 গ্রামের আমার সালফিউরিক অ্যাসিড আছে, যার আপেক্ষিক গুরুত্ব S1 যদি বলতে পারি 1.8। ওকে, তারপরে কি বলেছে, তাহলে এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে কত আয়তন সংকোচন হবে? এর সঙ্গে যদি 90 গ্রাম জল মেশানো হয় তাহলে কত আয়তন সংকোচন হবে সেটা বের করতে বলেছে। তাহলে খুব সহজে আমরা করতে পারি, আমরা ধরি প্রদত্ত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব S1 ধরলাম, সেটা কত 1.8। ওকে, সালফিউরিক অ্যাসিডের ভরটা কত বলেছে দেখো না, ভর ইকুয়াল টু বলছে কত 90 গ্রাম। ওকে, অতএব সালফিউরিক অ্যাসিডের আয়তন, তাহলে আয়তন কত হবে সেটাকে আমরা V1 ধরলাম। V1 ইকুয়াল টু আমরা জানি কি রো ইকুয়াল টু, ওকে, রো ইকুয়াল টু জানি কি M/V, তাহলে V ইকুয়াল টু M/ρ। ওকে, M/ρ। তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব যা হবে তার ঘনত্ব তাই হবে। তাহলে এখানে লিখে দিতে পারি, এখানটা এরপরে তোমরা লিখবে এই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব, সেটা লেখার পরেই লিখবে, অর্থাৎ H2SO4 এর ঘনত্ব রো ইকুয়াল টু বা ρ1 ইকুয়াল টু বলতে পারি, ρ1 ইকুয়াল টু 1.8 গ্রাম পার সেমি কিউব। ওকে, এটা লিখে নেবে, কারণ আপেক্ষিক গুরুত্ব যেটা হবে সেটাই কী হবে তার ঘনত্ব হয়ে যাবে। কারণ কি সিজিএস পদ্ধতি জলের ঘনত্ব যে কি 1। ওকে, সেই জন্য তাহলে V1 ইকুয়াল টু আমরা বলতে পারি কি M/ρ1। ওকে, M/ρ1, এখানে M দিলাম, ρ1 দিলাম, তাহলে এখানে 90 ডিভাইড বাই 1.8,
তাহলে যদি কাটাকুটি করে এখানে দশমিক তুলে দিলে এখানে 10 হয়ে যাবে। তাহলে 9 দিয়ে কাটো, 9 10 90, 9 দুগুণে 18, তাহলে যে 2 দিয়ে কাটি দেখানো 5 দুগুণে 10, তাহলে বা V1 = 50 সেমি কিউব। তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তন কত হচ্ছে 50 সেমি কিউব, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে বলে যে দেখানো এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে, তাহলে জলের ঘনত্ব, জলের ভর m2 ধরলাম এটাকে, m ড্যাশ ইকুয়াল টু কত বলেছে 90 গ্রাম। আচ্ছা, জলের ঘনত্ব রো ইকুয়াল টু 1 গ্রাম পার সেমি। অতএব জলের আয়তন V2 ইকুয়াল টু m বাই রো, m ড্যাশ বাই রো। তাহলে m হচ্ছে কত 90 বাই রো হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু 90 গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা হচ্ছে জলের আয়তন। তাহলে আমরা জলের আয়তন পেয়ে গেলাম, তাই না? তাহলে V2 ইকুয়াল টু 90 গ্রাম পার সেমি কিউব। আমরা বের করতে কতটা জলটা এই যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশিয়েছি কতটা আয়তন কমে গেল সেইটা বের করতে চাইছি। তা দেখে নাও, আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, জল আর মানে অ্যাসিডের মোট ভর কত হচ্ছে? তাহলে আমি এখানে যদি লিখি জল এবং অ্যাসিডের মোট ভর, জল ও H2SO4 এর মোট ভর যদি বলি ক্যাপিটাল M দিলাম, M প্লাস M ড্যাশ, সেটা কত বলছে? এটাও 90, এটাও 90, তাহলে টোটাল কত হচ্ছে M ইকুয়াল টু 180, ওকে, 180 গ্রাম, ওকে। মোট ভর, মোট আয়তন, তাহলে মোট আয়তন কি? জল ও H2SO4 এর মোট আয়তন সেটা কত হচ্ছে দেখো না, সেটাকে আমি ক্যাপিটাল ভি ড্যাশ বলছি, ওকে, ভি ড্যাশ ইকুয়াল টু সেটা কত হচ্ছে দেখো না, মোট আয়তন। আমার এখানে আয়তন কত বেড়েছে 90, আর ওখানে আয়তন 50, 90 প্লাস 50, তাহলে কত হচ্ছে দেখুন এটা 140, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু 140 গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা কার আয়তন পেলাম? ভি ড্যাশটা জল এবং সালফিউরিক অ্যাসিডের মোট আয়তন, জল এবং সালফিউরিক অ্যাসিডের মোট আয়তন এটা বের করতে হবে। স্টেপগুলো ভালো করে দেখে নাও। আমি চাইছি যে জল আর সালফিউরিক অ্যাসিডের মোট আয়তন কত হবে এবং তাদেরকে যখন মিশিয়ে দেওয়া হবে তারপর আয়তন কত হবে এইটা বের করতে চাইছি। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, এমটা লক্ষ্য করো যে কী বের করতে চাইছি। এটা না বুঝতে পারলে শুধু কষাই হবে, যে পেপারটা কি বুঝতেই পারো না যে কী ঘটছে। আমরা কি চাইছি যে জল এবং সালফিউরিক অ্যাসিডের তাদের মোট আয়তন কত, এবং এই জলকে যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মেশানো হয়েছে এই মিশ্রণ যখন তৈরি তার আয়তন কত। তাহলে দুটোর আয়তনটা সংকোচন হয়েছে মানে দুটো আয়তনটা বিয়োগ করতে হবে। দেখা যাবে জল এবং সালফিউরিক অ্যাসিডের মোট যে আয়তন হবে জল এবং সালফিউরিক অ্যাসিড মেশানোর ফলে তাদের আয়তনটা একটু কমে যাবে। তাহলে কতটা কমলো সেইটা বের করতে বলেছে। সেই কারণে আমরা এত কিছু জলের আয়তন বের করলাম, সালফিউরিক অ্যাসিডের আয়তন বের করলাম, এবার তাদের মোট আয়তন বের করলাম এবং মোট ভরটাও বের করলাম। তাহলে আমরা বের করে ফেলেছি। এবার বলেছে মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব, এখানে বলছে দেখানো মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে। তাহলে এখানে যদি লিখি তাহলে দেখানো আমরা প্রায় হয়ে গেছে। আমরা এটা পেয়ে গেছি কি জল ও সালফিউরিক অ্যাসিডের মোট আয়তন পেয়ে গেছি। তাহলে লিখতে পারি এবারে অতএব আবার, তাহলে এখানে লিখে আবার জল এবং H2SO4 এর মিশ্রণের ডাইরেক্ট লিখে দিই মিশ্রণের ঘনত্ব রো ড্যাশ ইকুয়াল টু বলতে পারি সেটা কি রো ড্যাশ ইকুয়াল টু কত বলেছে দেখুন আপেক্ষিক গুরুত্ব 1.5, তাহলে 1.5 ইন্টু 1 ইকুয়াল টু 1.5 গ্রাম পার সেমি কিউব। ওকে, এবার দেখো নাও জল এবং সালফিউরিক অ্যাসিডকে মেশালে তাদের তো ভর তো একই থাকে, ভর তো কোনো গায়েব হয়ে যাবে না। যা ধরো আমি 2 কেজির সঙ্গে 1 কেজি মিশিয়েছি তাহলে টোটাল তো 3 কেজি হবে, ভরের কোনো পরিবর্তন হবে না, আয়তন কম বেশি হতে পারে।
তাহলে মিশ্রণের মোট, তাহলে মিশ্রণের ঘনত্ব পেয়ে গেছি আমি। তাহলে বলতে হবে মিশ্রণের মোট ভর ক্যাপিটাল M ইকুয়াল টু কত পেয়েছি দেখো না, 180 গ্রাম। অতএব মিশ্রণের আয়তন ভি দিলাম, ভি ইকুয়াল টু কি আছে, ভর বাই ঘনত্ব, তাহলে 1.5। ওকে, তাহলে দেখে নাও মিশ্রণের আয়তন মিশ্রণের মোট ভর বাই মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্ব আমরা কত বলেছি এখানে, 1.5 গ্রাম পার সেমি কিউব। তার দশমিক তুলে দেবো, এখানে 10 বসাবো। তাহলে 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10। ওকে, 3 দিয়ে কাটি, 3 6 18। ওকে, 3 6 18 6। ওকে, 60। তাহলে বা ভি ইকুয়াল টু 6 2 12, 120 গ্রাম পার সেমি কিউব। দেখো না এখানে আয়তনটা কী হয়েছে, কমে গেছে। আগে আয়তন কত ছিল, জল এবং সালফিউরিক অ্যাসিডের তাদের যদি আলাদা আলাদা করে আয়তন করা হয়, মোট আয়তন ছিল কত, 140 গ্রাম পার সেমি কিউব। কিন্তু যখন দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়ার পর আয়তন কত পেয়েছি, 120 গ্রাম পার সেমি কিউব। তাহলে কতটা আয়তন সংকোচন হলো, দুটোকে বিয়োগ করে দেবো, মানে কতটা সংকোচন মানে কি, কতটা হ্রাস পেলো আয়তনটা। তাহলে এখানে বলতে পারি অতএব আয়তন সংকোচন হয়েছে, অতএব আয়তন সংকোচন ওকে, অতএব আয়তন সংকোচন সেটা কত হবে, ভি ড্যাশ মাইনাস ভি, অর্থাৎ 140 মাইনাস 120। তাহলে কত হচ্ছে দেখো না, 140 থেকে 20 গ্রাম পার সেমি কিউব। তাহলে এখানে কতটা আয়তন সংকোচন হবে, 20 গ্রাম পার সেমি কিউব, এটাই বের করতে হবে। তাহলে আমার দেখে নাও, আমার মেন এমটা দেখে নাও, আমি কী করবো, 90 গ্রাম জলের আলাদা করে আয়তন বের করব, 90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আলাদা করে আয়তন বের করব। যখন বের করে ফেললাম তাদের মোট আয়তন কত হবে এবং মোট ভর কত হবে, ব্যাস আমার এটা আলাদা থাকবে। নেক্সট মিশ্রণের ঘনত্ব বের করব, মিশ্রণের মোট ভর আমরা জানি, তার আয়তনটা বের করব, মিশ্রণের আয়তনটা বের করব। মিশ্রণের আয়তন যা আসবে দুটোকে মাইনাস করবো, ব্যাস সংকোচন হয়ে যাবে। খুব সহজ এটা, একদম কোনো ডিফিকাল্ট নেই এর মধ্যে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, একটি কৌশিক নলের ভর 4.576 গ্রাম, এর মধ্যে একটি পারদ সূত্র প্রবেশ করালে এর ভর হয় 4.925 গ্রাম। যদি এই সূত্রের দৈর্ঘ্য 3.435 সেমি হয়, তবে নলের রন্ধ্রের গড় ব্যাস নির্ণয় করো। ওকে, খুবই সহজ কোশ্চেন দিয়েছে। পারদের আপেক্ষিক গুরুত্ব বলছে 13.6। অঙ্কটা খুবই সহজ আছে, দেখে নাও। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। কনসেপ্টটা বারবার বলছি ক্লিয়ার থাকা দরকার। আর এম কি, আমি কি বের করতে চাইছি এটা সবসময় মাথায় থাকবে, এবং সেটা কি পদ্ধতি, সেই জন্য কি পদ্ধতি অবলম্বন করছি সেইটা অবশ্যই থাকবে, তবে তুমি এটা করতে পারবে। তাছাড়া তুমি যদি না এম থাকে যে আমি কি বের করতে চাইছি, তাহলে কি প্রসিডিওর তুমি ইউজ করবে সেটা তুমি বুঝতে পারবে না। সেটা তোমাকে আগে জানতে হবে যে আমার এই অঙ্কটা কোশ্চেন চেয়েছি কি পার্টিকুলারলি, তাহলে সেইটা আমরা কীভাবে বের করতে হবে, ব্যাস এইটাই দরকার। তারপরে তো ক্যালকুলেশন খুব সহজ লাগবে। তো দেখে নাও, তাহলে আমরা কী করে করবো দেখে নাও। তাহলে 4 নম্বর প্রবলেম, তাহলে একটা কৌশিক নল আছে। ওকে, এটা কৌশিক নল আছে। তাহলে এর ভরটা বলছে কি, এর ভরটা বলে দিচ্ছে 4.57। ওকে, 4.576 গ্রাম। ওকে, এই মন ধরলাম। এবারে একে কী হয়েছে, পারদে ঢুকানো হয়েছে, এর ভিতরে পারদ সূত্র ঢুকে, পারদ সূত্র বলতে এর ভিতরে পারদ প্রবেশ করে গেছে। তাহলে এবারে কি, কৌশিক নলের মধ্যে, কৌশিক নল বা ক্যাপিলারি টিউবটা খুবই সরু হয়। ওকে, এর মধ্যে পারদ প্রবেশ করেছে, এর মধ্যে এখন পারদ গেছে। সাধারণত দেখবে এরকম পারদ পাত্র থাকে। ওকে, এরকম পারদ থাকে এতে। আর ক্যাপিলারি টিউবকে এইভাবে এর মধ্যে ডোবানো হয়, ডোবালে অটোমেটিকলি পারদ উপর দিকে উঠে যায়। ওকে, তাহলে এরকমভাবে ধরলাম উপরে উঠেছে। এর দৈর্ঘ্য কত বলেছে দেখে নাও, পারদ সূত্রের দৈর্ঘ্য বলেছে কত, 3.435। এটা আমরা এইচ ধরলাম, এইচ ইকুয়াল টু 3.43435।
সেন্টিমিটার। ওকে, এটা দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যে যতটুকু উঁচুতে উঠেছে সেটা হচ্ছে এইচ ধরেছি আমরা। ওকে, এটা বলে যে 3.435। যখন পারদটা ঢুকে গেল এর মধ্যে ক্যাপিলারি টিউব বা কৌশিক নলের মধ্যে, তখন ভরটা চেঞ্জ হয়ে গেল। তখন ভরটা হয়ে গেছে কত দেখানো, 4.925। সেটাকে আমি M2 ধরলাম, M2 = 4.925। ওকে, এটা হয়ে গেছে। তো তারপরে এখানে কি বলেছে দেখানো, যে এই যে রন্ধ্র আছে ক্যাপিলারি টিউবের, এটার ব্যাস কত হবে, এর ব্যাসটা কত সেটা নির্ণয় করতে হচ্ছে। এইটা হচ্ছে আমার কাজ। দেখে না কীভাবে বের করছি। তাহলে প্রদত্ত কী হচ্ছে, কৌশিক নলের ভর, কৌশিক নলের ভর = 4.576 গ্রাম। ওকে, পারদ, এটা হচ্ছে পারদ ছাড়া। নেক্সট হচ্ছে পারদ সূত্র প্রবেশ করলে পারদ সহ কৌশিক নলের ভর। ওকে, এবারে পারদ আছে, পারদ সহ মানে এইটার পারদ সহ কৌশিক নলের ভর হচ্ছে 4.925 গ্রাম। তাহলে অতএব পারদের ভর, পারদ সূত্রের ভর, সেটাকে আমি M ধরলাম, সেটা কত হবে 4.925 - 4.576। এই দুটোকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে কত হয় দেখো না, 4.925 4.576 576। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো না, 6 তে কয় 15, 6 তে হচ্ছে কয় 9 × 15। ওকে, 6 তে 9 × 15, তাহলে 7 × 8, 8 তে কয় 12। ওকে, 8 তে কয় 12, 8 হচ্ছে কি 4 × 12 হয়ে গেল। নেক্সট হচ্ছে 5 × 6, 6 তে কয় 9, 6 তে 3 দাও, তাহলে পাচ্ছে কত, তাহলে 0.349 গ্রাম। তাহলে এটা কার ভর পেলাম, তাহলে এর মধ্যে যে আমার পারদ আছে, পারদ স্তম্ভ, তার ভর পেয়ে গেলাম। এখানে আর একটা বলছে পারদের আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছি। তাহলে পারদের ভর পেয়ে গেছি, পারদের আপেক্ষিক গুরুত্বও বলে দিয়েছি। তাহলে এখানে ধরি ক্যাপিলারি টিউবের, ধরি কৌশিক নলের ব্যাসার্ধ R। ওকে, 8 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটার ধরলাম। তাহলে অতএব পারদ সূত্রের আয়তন V = কী হবে, আমরা জানি কি দেখানো, এটা সিলিন্ডারের মতো, চোঙের মতো একটা। তাহলে এটা ক্ষেত্রফল ইন্টু H। তাহলে এই ক্ষেত্রফলটা কী হয়, যদি ব্যাসার্ধ R হয় তাহলে πr²H। তাহলে πr²H, যেখানে H হচ্ছে দৈর্ঘ্য, পারদ সূত্রের দৈর্ঘ্য, পারদ সূত্রের দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে পারদ সূত্রের দৈর্ঘ্য, এটা আছে। এবার দেখে নাও পারদের ঘনত্ব কত, পারদের ঘনত্ব ρ = 13.6 গ্রাম পার সেমি কিউব। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে অতএব পারদের ভর M = ρv। ওকে, M = ρv। তাহলে বা ρv মানে হচ্ছে কি, রো হচ্ছে v বলতে পারে কি, M = বা M এর মান কত আছে পেয়েছি আমরা দেখে নাও, 0.349 = রো হচ্ছে 13.6 × πr²H। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো আমরা, এখানে এটা মুছে দিচ্ছি একটু। তাহলে বা আমাকে বের করতে হবে কি R। তাহলে বা বলতে পারি R² = দেখে নাও, তাহলে সবই নিচে চলে আসবে, 0.349 ডিভাইডেড বাই নিচে কত আছে দেখো 13.6 × পাই হচ্ছে কি 3.14 ওকে, ইন্টু 3.14 ইন্টু তারপর যেখানে এইচটা কত বেরিয়েছে দেখে নাও 3.435। তা দেখে নাও, তাহলে আমরা কী বসালাম দেখে নাও, এখানে ভর বসালাম, ঘনত্ব দেখে নাও, ভর, তাহলে ব্যাসার্ধ স্কোয়ার = ভর ডিভাইড বাই 13.6 ডিভাইড বাই পাই 3.14, তারপরে এইচ হচ্ছে কি 3.435। ওকে, এটা পেয়ে গেছি।
নেক্সট তাহলে কোনো দেখে না, তাহলে বা আর ইকুয়াল টু, তাহলে দেখবেন আর ইকুয়াল টু রুট অফ 0.349 ডিভাইডেড বাই 13.6 ইন্টু 3.14 ইন্টু 3.435। ওকে, তাহলে এটাকে দেখবে রুটের ভিতরে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এখানে তুমি কি পাবে, এখানে আর এর মান পেয়ে যাবে, আর ইকুয়াল টু পেয়ে যাবে। ওকে, এটা ক্যালকুলেট করলে আর পেয়ে যাবে। তাহলে এখান থেকে ব্যাস কী করে বের করবো, তাহলে অতএব কৌশিক নলের ব্যাস, অতএব কৌশিক নলের ব্যাস, সেটা কী হবে, ডি ইকুয়াল টু আমরা 2r করবো। তা 2 ইন্টু এই আর, এখান থেকে যে আরটা পাবো সেই আর এর মানটা বসালে ডি ইকুয়ালটা তুমি পাবে, দেখবে ডি ইকুয়ালটা হবে কত, 0.0975। ওকে, 0.0974। ওকে, এইটা এত সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা এটা পাবে। তাহলে কী করে এখান থেকে নাও, এখানটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর আর এর মান পাবে, আর এর সঙ্গে 2 গুণ করবে, 2 গুণ করলে এটা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখো না, আজকে টোটাল তোমাদের 4টে অঙ্ক করে দিলাম, অঙ্কগুলো কিছু বড় ছিল সেই জন্য একটু সময় লাগলো। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদিও কোনো তোমাদের ডাউট থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, এবং যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।